আহা ভাইয়া, আগে শোনোই না, আমার মা বাবা পালিয়ে বিয়ে করেছে, এটা জানো তো? হ্যাঁ জানি তো। এরা দুজন নিজেদের বিয়ে থেকেই নিজেরা পালিয়েছে। মানে হচ্ছে দাদুভাই এদের দুজনের সাথেই বিয়ে ঠিক করে রেখেছিল। আর এরা একে অপরকে এত ভালোবাসতো যে নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে নিজেরা নিজের বিয়ের থেকে পালিয়ে এসছে। আহি, এসব কি বলছিস? সত্যি এসব? তোকে কে এসব বললো? কে আবার বলবে? নাহিদ তালুকদার। এই কথা শুনে আয়েশা চৌধুরী ওখানে থমকে গেল। বাকি সবাই অবাক হলো, কারণ তারা জানতো আয়েশা চৌধুরী অনাথ। এত বছর পর নিজের বাবার নাম শুনতে পেল আয়েশা চৌধুরী। তার চোখ দুটি পানিতে টইটুম্বুর হয়ে গেল আর বলল, তুই বাবাকে কথায় পেলি আর বাবারা আমাদের বিয়ে ঠিক করেছিল? ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছিলে যে দুজন বউ জামাইয়ের ছবি পর্যন্ত দেখনি। দাদুভাই আর নানাভাই ছিল বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডের ছেলে মেয়েদের সাথেই তো তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আর সেই দুজন তো তোমরাই। হ্যাঁ, বাবার বন্ধুর নাম নাহিদ তালুকদার। তোমার গার্লফ্রেন্ডের বাবার নাম কি ছিল? আয়েশা হোস্টেলে থাকতো, তাই ওর পরিবার সম্পর্কে আমরা কখনো জানা হয়নি। বাহ, এই না হলে আমার বাবা! আহা কি প্রেম! যার সাথে প্রেম করবে তার সম্পর্কেই শুধু জানতে হবে, বাকি সব বাদ। আমরা পালাতে চাইনি। জাওয়াত আমাদের পালাতে বলেছে, আর ওটাও বলেছে বাবার পছন্দে বিয়ে করলে আমরা কখনো সুখী হব না। তারা যেমন আমাদের সুখের কথা ভাবেনি, তখন আমরা কেন ভাববো? আরো অনেক কিছু বলেছিল, তাই তো আমরা পালিয়েছিলাম। সেটা তো আমি জানি, কিন্তু জাওয়াত খান, আপনি বলুন এরকমটা কেন করলেন? এখানেও জাওয়াত খান, উনি কি কখনো খান আর চৌধুরীদের পিছু ছাড়েনি? তখনও ছাড়িনি, আর আজও সেটা রয়ে গেছে। আমি কখনো তোমাদের ছাড়বো না। আমিও এজন্যই করেছি, যাতে আহনাব চৌধুরী একা হয়ে পড়ে। নাহিদ তালুকদার আর সে মিলে অনেক শক্তিশালী ছিল, তাই দুজনকে আলাদা করতে ওগুলো করেছিলাম। আর আমি এ কাজেও সফল হয়েছি। সবাই যেহেতু সব জেনে গেছে, তাহলে সব বলেই ফেলি। কি বলো আহিয়ানা? আরে জাওয়াত শেখ, সবকিছুর রহস্য বের করার জন্যই তো এত প্ল্যান করলাম। মানে? মানে এই যে আপনি আমার ব্যাপারে যেটুকু জেনেছেন সবকিছু আমার প্ল্যান। আমি এমন একজন মানুষ যে নিজের কথা না বললে কেউ কিছু জানতে পারবে না। আপনি যাকে আমার উপর নজর রাখতে দিয়েছিলেন, আমি তাকে আমার দলে নিয়েছিলাম আর বলেছিলাম ওগুলো দিতে, কারণ আমি জানতাম ওগুলো হাতে পেলে আপনি আমার এঙ্গেজমেন্টের দিনেই সব করবেন। সেটা আরও 2 মাস পরে করতে চেয়েছিলেন। আজ থেকে ঠিক 2 মাস পর আমার জন্মদিন, যেদিন আমাকে মারার প্ল্যান করেছিলেন। কিন্তু আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আয়াতের কথায় সবাই অবাক হলো। আয়াতকে মারার প্ল্যান করেছিল? জাওয়াত খান বুঝতে পারছে না কি করবে। তখন উনি একজনকে মেসেজ পাঠালো। তখন আয়াজ বলল, কি বলছো আহি? আমি ঠিকই বলছি আয়াজ, তোমরা কেউ কিছু জানো না। এবারে সব সম্পত্তি আর পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য দাদুভাই আমার নামে সব কিছু উইল করে দিয়েছে, যেটা আমার 25 বছর হলে আমার হয়ে যাবে। ভাইয়ার ওপর যাতে কোনো অ্যাটাক না হয়, তাই দাদুভাই আমার নামে করে। আর আমার 25 বছর হওয়ার পর যখন সব ঝামেলা শেষ হয়ে যাবে, তখন আবার যার যা প্রাপ্য তাই করতে বলে। অবশ্য ভাইয়ার যখন 10 বছর বয়স, তখন ভাইয়ার ওপর একটা অ্যাটাক হয়, তাই দাদুভাই এই ডিসিশন নেয় আর ভাইয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তার মানে নানা ভাই সব আগে থেকেই জানতেন। আহি ঠিকই বলেছে। সেদিন শেখ হিসেবে এসেই কাঁচা গুটি চেয়েছিলাম, সেটা তখন না বুঝলেও এখন বুঝতে পারছি। এর জন্যই তো আসিয়ান আর আহি বেঁচে গেছে। কি বলতে চাইছিল তুই? মনে আছে তোর প্রথম সন্তানের কথা? 8 মাসের প্রেগনেন্সিতে আয়েশা পড়ে গেছিল, আর সেটাও এমনি এমনি পড়ে যায়নি। আমি আমার লোক দিয়ে ফেলে দিয়েছিলাম। কাজের লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়েছিল। সেটা কাজের লোক ছিল না, আমার লোক ছিল। তাই তো তোর প্রথম সন্তানটা মারা গেল। এই কথা শুনে আদিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে গেল। আয়েশা চৌধুরী ডুকরে কেঁদে উঠল। তার প্রথম সন্তান, তার মা হওয়ার প্রথম অনুভূতি। আশিয়ান গিয়ে ওর মাকে ধরল। আরাবের চোখে পানি চলে এলো। আয়াত বুঝতে পেরে আরাবের হাত শক্ত করে ধরল। আরাব অসহায় চোখে আয়াতের দিকে তাকালো। আয়াত ইশারায় বোঝালো সঠিক সময়ের অপেক্ষা করতে। তখন আয়েশা চৌধুরী বললেন, দেখলে আদিয়ান, আমি বলেছিলাম না এটা কোনো ষড়যন্ত্র। আমার বড় ছেলেকে এই জানোয়ারটা মেরেছে।
তুমি ওকে ছাড়বে না। আরে আয়েশা, এটুকুতেই এত ভেঙে পড়লি? তোকে ঠিক আয়হানার মা হিসেবে মানাচ্ছে না। আয়হানা তোদের থেকে বেশি জানে, আর সব কিছু জেনেও দেখ কীরকম শক্ত আছে। আর কি বলার বাকি আছে তোর? আর কি ক্ষতি করতে বাকি রেখেছিস তুই? আরে অনেক কিছু, আসিয়ানকেও মারতাম যদি না আহনাফ চৌধুরী তোদের বাইরে পাঠিয়ে দিত। আর আহির বেলায়ও তো তুই পড়ে গিয়েছিলিস, সেটাও আমি করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আহনাফ চৌধুরী সব জানতে পেরে তাই উনি কয়েকদিন বাড়িতেই থাকে, উনি যাতে কিছু একটা করতে পারে। আমি জানতাম না সেদিন আহনাফ চৌধুরী বাড়ি ছিল, তাকে আমার লোক ফেলে দিল, আর উনি তোকে নিয়ে হসপিটালে গেলেন, আর ভাগ্যক্রমে আহি বেঁচে গেল। এমনকি রেদওয়ান চৌধুরীর ছেলেও কেউ আমি মেরেছি, শুধু অহনাকে ছেড়ে দিয়েছি আমার ভাইয়ের জন্য। আমি বললাম জুনায়েদকে যে আরও সন্তান নিতে, কিন্তু আমার দয়ালদার ভাই বলল আর লাগবে না। সেটা আর কেউ বুঝতে না পারলেও আয়াত ঠিকই বুঝতে পারল কেন জুনায়েদ চৌধুরী আর সন্তান নেয়নি। রেদওয়ান চৌধুরী এতদিন আফসোস করতেন সে তার সন্তানকে বাঁচাতে পারেনি। ওনার চোখ ভরে উঠল। তিনি আখি চৌধুরীকে এক হাতে জড়িয়ে ধরল। আখি চৌধুরীর চোখ ছলছল করে উঠল। তখন উনি আনাফের দিকে তাকালেন। আনাফ আয়াতের হাতের আঙুল ধরল। আয়াত আনাফে চোখের ভাষা বুঝতে পারল, সাথে আরাবও, তাই আনাফকে কোলে নিয়ে জড়িয়ে ধরল। আনাফ আয়াতের একটা হাতটা খুব শক্ত করে ধরে রাখলো। বাকিরা কেউ কিছু বুঝতে পারল না। তখন আদিয়ান চৌধুরী চিৎকার করে বলল, কে পুলিশ ডাকছো না কেন? আমি আর শুনতে পারছি না। আর কি কি ধ্বংস করেছো আমি আর শুনতে চাই না। তখন জাওয়াত খান হেসে উঠল। কি বিশ্রী হাসি! ওনার হাসি দেখে সবাই ঘৃণার দৃষ্টিতে ওনার দিকে তাকালো। উনি কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, আমি এত কিছু করেও হাঁপিয়ে উঠলাম না, আর তুই এটুকু শুনেই হাঁপিয়ে গেলি? এখনও তো মেন খবরটাই তোদের শোনালাম না। আহনাফ চৌধুরী আর আলিজাকে আমি মেরেছি, প্রথমে অ্যাক্সিডেন্ট করালাম, কিন্তু ওরা মরল না, তাই আগুন দিয়ে পুড়িয়ে মারলাম। এখন কি আয়ানা এ বাড়ি থেকে চলে গেল, সেটা এমনি এমনি যায়নি, আমার থেকে বাঁচতে পালিয়ে গেছে। আর সেদিনই রেদওয়ানের সন্তানকে মেরে ফেলেছি। আর এই সব কিছু আয়হানাকে জানে, এগুলো নিয়েও এতদিন বের হচ্ছিল। আর সব কিছু জুনায়েদ জানতো, আমার সাথেই ছিল ও। তোমরা এটুকুতেই হাঁপিয়ে গেছো, অথচ আহিন সেসব নিজের চোখে দেখেছে। আর তোমাদের সবার সুরক্ষার জন্য ও এতদিন তোমাদের থেকে দূরে ছিল। আহনাফ চৌধুরী খুনি জাওয়াত খান শুনে সকলে খুব ভেঙে পড়ে। সবাই আয়াতের দিকে তাকায়। এই মেয়েটা সব একাই নিজের উপর দিয়ে নিয়ে গেছে, কাউকে কষ্টের ফাঁক দেয়নি। আরাব এক হাত দিয়ে নিজের বোনকে আগলে নিল। ও চোখ দিয়ে পানি পড়ছে, সেটা কষ্টের নাকি রাগের সেটা বোঝা যাচ্ছে না। আলিয়া খান এই কথাগুলো শুনে পড়ে যেতে নিল। তখন আয়াস ওর মাকে ধরে নিল। সবাই এখন বিপর্যস্ত। তখন আয়াত চিৎকার করে বলল, আপনারা ভেতরে আসুন। তখন কতগুলো পুলিশ ঢুকলো। পুলিশ এতক্ষণ বাইরে ছিল, সব রেকর্ড নিয়ে নিয়েছে। এখন ওনারা জাওয়াত খানকে ধরবেন। আয়াত প্ল্যান করেছে পুলিশরা নিয়ে গেলে আয়াত ওর গার্ডের দ্বারা মাঝ রাস্তা থেকে জাওয়াত খানকে উঠিয়ে নেবে, তারপর তার সাথে বসে হিসাব নিকাশ করবে। আয়াত পুলিশকে বলল, আপনারা সব শুনেছেন, এখন ওনাকে নিয়ে যান। পুলিশ জাওয়াত খানের দিকে যেতে নিলে তখন জাওয়াত খান বলল, আমাকে ধরে এত সহজ নয় মিস আয়াত, এতদিন যখন ধরতে পারোনি তাহলে আজও ধরতে পারবে না। কে বলেছে আপনাকে ধরতে পারিনি মিস্টার জেকে? এই কথা শুনে মনে হলো বড়সড় একটা বাজ পড়ল। সবাই ড্রাগ পাচারকারী, নারী পাচারকারী জেকের কথা শুনেছে, কিন্তু সে তো ধরা পড়ে গিয়েছিল। তখন আয়াত বলল, কি মনে করেছেন নিজের জায়গায় অন্য একজনকে বসিয়ে রাখলে আমরা আপনাকে চিনতে পারবো না? মিস্টার জেকে ওরফে জাওয়াত খান। কে তুমি? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। অফিসার ওনাকে নিয়ে যান। বললাম না হ্যাঁ, তো সোজা না। আয়াত বুঝতে পারছে না লোকটা কি করতে চাইছে। তখন জাওয়াত খান কাউন্ট করতে লাগলো। 1 2 3 গুড বাই মিস আয়াত। তখনই সারা বাড়ি অন্ধকার হয়ে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সেই সুযোগে জাওয়াত সকলের আড়ালে পালিয়ে গেল। আয়াত অবশ্য জানতো এরকম কিছু হতে পারে, কিন্তু এভাবে সেটা জানতো না। জাওয়াত খান এবারই সবকিছু জেনে লুকিয়ে লুকিয়ে আসতো কিনা, তাই পেছনের দরজা দিয়ে চলে যায়। তার জন্য একটা গাড়ি রাখা ছিল, সে সেটাই চলে যায়। আসলে তখন মেসেজ দিয়ে এটাই বলছিল গাড়ি নিয়ে দাঁড়াতে।
আর এইবারই লাইট অফ করে দিতে। প্রায় 10 মিনিট পর লাইট আসলো আর সবাই দেখতে পেল জাওয়াত খান কোথাও নেই। সব পুলিশ অফিসার পুরো বাড়ি খুঁজলো, কোথাও পেল না। তখন আদিয়ান চৌধুরী বললেন, একজন তো পালিয়ে গেছে, তাতে কি আরেকজন তো আছে। অফিসার জুনেদকে নিয়েছেন, যাকে বাবা এতদিন লালন পালন করে বড় করেছে। তার মৃত্যুর সাথে যুক্ত ছিল, তাই সেও আমার আর বাবার বোনের খুনি। তার সাথে আমার প্রথম সন্তান আর রেদওয়ান নেসর সন্তানের খুনি। ওকে নিয়ে যান অফিসার, আমি ওকে আর দেখতে চাই না। তখন সবাই আদিয়ান চৌধুরীর দিকে তাকালো। জুনায়েদ চৌধুরীর চোখ ছলছল করে উঠল। অহনা এক দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে আছে, মোনা চৌধুরীও তাই। রেদওয়ান চৌধুরী কি বলবেন তিনি তো কিছু জানতেনই না আর এই বিষয়ে। জুনায়েদ চৌধুরী আদিয়ান চৌধুরীর দিকে অসহায় চোখে তাকালো আর বলল, হ্যাঁ অফিসার, আমাকে নিয়ে যান। আমিও অপরাধ করেছি। আমি সবসময় জাওয়াত খানের সাথে ছিলাম। আমি অপরাধী, আমাকে নিয়ে যান। পুলিশ অফিসার জুনায়েদ চৌধুরীর দিকে এগিয়ে গেল। হাত করা পড়াবে এমন সময় আয়াত বলে উঠল, না, জুনায়েদ চৌধুরী কোথাও যাবে না। তার ওপর আমার কোনো অভিযোগ নেই, আর না সে কোনো অপরাধী। আপু তুমি কি সব বলছো? জুনায়েদ চৌধুরী অপরাধী? তোমার প্রিয়জনদের মারার পেছনে সেও ছিল? তাই প্লিজ তুমি আমাদের কথা ভেবে তাকে ছেড়ে দিও না। অহনা, আমি কারোর কথা ভেবে কিছু বলছি না। কাকাই সত্যি নিরপরাধ। আমি অপরাধী রাহিনা? তুমি কেন আমাকে নিরপরাধ বলছো? আমি একজন অপরাধীর ছেলে আর এক অপরাধীর ভাই। এমনকি আমি নিজের অপরাধী। জাওয়াত খান সব অপরাধ আমাকে সাথে নিয়ে করেছে। আজকে যেন সবার অবাক হওয়ার পালা। তখন আয়াত গিয়ে জুনায়েদ চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, জানো কাকাই, দাদুভাইয়ের অ্যাক্সিডেন্টের পর যখন জ্ঞান ফিরল তখন দাদুভাই আমাকে জিজ্ঞেস করেছিল, আমার মেজো ছেলে জুনায়েদ কি কখনো আমাদের পরিবার হিসেবে মেনে নিতে পারেনি, আমাদেরকে কখনো ভালোবাসতে পারেনি? তখন আমি বলতে পারিনি যে দাদুভাই, তোমার মেজো ছেলে তোমাকে অনেক ভালোবেসেছিল, তোমার পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছিল, তোমার পরিবারকে রক্ষা করার জন্য নিজের জীবনও ঝুঁকিতে ফেলতে দ্বিধা করেনি, এমনকি কারোর কাছে ভালো সাজার চেষ্টা করেনি, উল্টো সবার কাছে খারাপ হয়ে থাকতে চেয়েছে। এবারে সন্তানদের সুস্থভাবে বাঁচতে পারবে না দেখে নিজের সন্তানের আশা ত্যাগ করেছে, শুধু কাকিমণির কথা ভেবে একটি সন্তান নিয়েছে। আমাকে রক্ষা করার জন্য সব রকম চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। দু চোখে কতই না রঙিন স্বপ্ন, দিন শেষে বিশ্বাস করি স্বপ্নের ঘুড়ি হাতছানি দিবে। আর ডানা ভাঙা পাখির মতো ডানা ঝাপটাতে হলেও ঠিকই পৌঁছে যাব লক্ষ্য, কিন্তু পৌঁছাতে আর পারলাম কই। জুনায়েদ চৌধুরীর এই কথার মানে কেউ বুঝতে পারল না, কিন্তু এটা বুঝতে পারলো কতটা কষ্টে এই কথাগুলো বলা। জুনায়েদ চৌধুরীর চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আয়াত বলল, তুমি পেরেছো কাকাই, তুমি পেরেছো। আমি পারিনি রাহি, আমি পারিনি এদোহানের সন্তানকে বাঁচাতে। তুমি তো জানতে না, তাই না, সেদিন ওরকম হবে? যাওয়ার তোমাকে সব বললেও সেদিন যে ছোট কাকাইয়ের সন্তানকে মেরে ফেলবে সেটা তো বলেনি। অবশ্য হয়তো তিনিও জানতো না, তিনি তো এসেছিলেন আমাকে মারতে। আর তোমার জন্যই তো আমি সেদিন বেঁচে ফিরেছি। এই যে তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখছো না? আমি তো এমন জীবন চাইনি। আমি বরাবরই চেয়েছিলাম সাধারণভাবে একটু ভালোভাবে বাঁচতে। আমি তো অপরাধী হয়ে বাঁচতে চাইনি। আমার তো দু চোখ ভরে কত রঙিন স্বপ্ন ছিল, কিন্তু দিন শেষে আমি কি পেলাম? আজও আমার চোখে ভাইয়ের কর্মকাণ্ডগুলো ভেসে ওঠে। কতটা নিষ্ঠুর সে। কাকাই, তুমি প্লিজ নিজেকে অপরাধী ভাবা বন্ধ করো। তুমি অপরাধী নও, তুমি তো শুধু জানতে সেগুলো থামানোর সব রকম চেষ্টা করেছো, তুমি সফলও হয়েছো। তাহলে তুমি তো নিজের হাতে অপরাধ করোনি। তখন আদিয়ান চৌধুরী বললেন, কি হচ্ছে এখানে? কেউ কি বলবে? আমি তো তোদের কথায় কিছুই বুঝতে পারছি না। বাবা, পরে বলছি, দাঁড়াও। তার আগে অফিসার, আপনারা এখন আসতে পারেন। এখনো এখানে কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। পুলিশরা সবাই চলে গেল। তারপর বলল, আমার অনেক ক্ষুধা লাগছে, সাথে জান ভাইয়া অনেক দূর এসছে। আগে আমরা সকালে কিছু খেয়ে নিই, সবার উপর দিয়ে অনেক কিছু গেছে আজ। তখন আশিয়ান বলল, তোর কি মনে হয় আহি, এখন সবার খাবার গলা দিয়ে নামবে? তোমরা খেলে খাও, না খেলে না খাও, আমার তো ক্ষুধা পেয়েছে। তোমরা বসে থাকো, আমি জান ভাইয়া খেয়ে নিই। এসব কি হেয়ালিপনা? আহি একদম ঠিক বলেছে। অনেক রাত হয়েছে, সবাই খেয়ে নাও, তারপর বাকি কথা বলবো। আয়শা, তুমিও?
কি আমিও? আহি কিন্তু আমাকে এখনো বাবার কথা বলেনি। আমি তো সবুর করে আছি। এখন চলো সবাই খেয়ে নাও। তখন আয়াত বলল, মা ছেড়ে দাও, জান ভাইয়া চলো ফ্রেশ হয়ে নিই, তারপর এসে খাবে।